একটি শহর শুধু ইট পাথরের দেওয়াল নয়, শহর হলো একটি জ্যান্ত ইতিহাস যা প্রতিনিয়ত শ্বাস নেয়। 400 বছরেরও বেশি সময় ধরে যে শহরটি অন্তত 4 বার ধূলিসাৎ হয়েছে, আবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে, যেখানে মোগল সুবেদারদের রাজকীয় পদধ্বনি মিশে আছে 52 রাজপথ কাঁপানো স্লোগানের সাথে। আজ আমরা শুনব সেই শহরের গল্প, যে শহরকে আপনি প্রতিদিন ভালোবাসেন, আবার প্রতিদিন গালি দেন। হ্যাঁ, এটি আপনার, আমাদের শহর, ঢাকা শহর। একটি প্রাচীন মানচিত্র, যেটা ঢাকার পরিচয় বহন করে। আজকের ঢাকা এক বিশাল মেগা সিটি, 2 কোটিরও বেশি মানুষের কোলাহলে ঠাসা এক কংক্রিটের জঙ্গল। কিন্তু আজ থেকে 400 বছর আগে কিংবা তারও আগে কেমন ছিল এই জনপদ? বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা এই শহরটি কিভাবে বিশ্বের অন্যতম ধনী বাণিজ্য কেন্দ্র থেকে ব্রিটিশদের অবহেলায় এক ম্যালেরিয়া আক্রান্ত মব স্থলে পরিণত হয়েছিল, আর কিভাবে সমস্ত বাধা পেরিয়ে আজ সেই একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের হৃৎপিণ্ড। চলুন আজ সময়ের চাকা ঘুরিয়ে আমরা ফিরে যাই ইতিহাসের সেই ধূসর পাতায়। ঢাকা শহরের নামের উৎপত্তি কোথায়? এই প্রশ্নটির উত্তর খুঁজতে গেলে ইতিহাসবিদদের মধ্যে বেশ কিছু রোমাঞ্চকর মতামত পাওয়া যায়। প্রচলিত গল্পটি 1610 সালের। মোগল সুবেদার ইসলাম খান যখন এই শহরে পা রাখেন, তখন তিনি চারদিকে ঢাক বাজানোর নির্দেশ দেন। বলা হয়, যতদূর পর্যন্ত সেই ডাকের আওয়াজ শোনা গিয়েছিল, ততদূর পর্যন্ত শহরের সীমানা নির্ধারিত হয়, আর সেই ডাক থেকে নাকি নাম হয় ঢাকা। তবে ইতিহাস কেবল একটি গল্পের উপর দাঁড়িয়ে থাকে না। অনেক ঐতিহাসিক মতে সেন রাজবংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গার তীরে একটি মন্দির প্রতিষ্ঠা করেন। দেবী দুর্গার এই মন্দিরটি দীর্ঘকাল জঙ্গলে ঢাকা বা গুপ্ত অবস্থায় ছিল, তাই এর নাম হয় ঢাকেশ্বরী মন্দির। আর এই ঢাকেশ্বরী শব্দ থেকে ঢাকা নামের উৎপত্তি। আবার অনেকের মতে এই অঞ্চলে এক সময় প্রচুর ঢাকা নামের গাছের জঙ্গল ছিল, যা থেকে এই নামকরণ। তবে উৎস যাই হোক, এই নামটির সাথে জড়িয়ে আছে এক অদ্ভুত রহস্যময়। মোগলরা আসার আগে ঢাকা কেমন ছিল? ঐতিহাসিক রেকর্ড অনুযায়ী ঢাকা কোনো জনমানবহীন জঙ্গল ছিল না। খ্রিস্টীয় 7ম শতাব্দী থেকে একাদশ শতাব্দী পর্যন্ত ঢাকা ছিল কামরূপ সাম্রাজ্যের অধীনে। এরপর এটি পাল এবং সেন রাজবংশের শাসনে আসে। সেই সময় আজকের বুড়িগঙ্গার তীরে ঢাকা ছিল মূলত একটি ছোট বাণিজ্যিক কেন্দ্র। এর চারপাশ ঘিরে গড়ে উঠেছিল বিক্রমপুর এবং সোনারগাঁয়ের মতো বড় বড় রাজনৈতিক কেন্দ্র। প্রাচীন ঢাকা তখন মূলত তাঁতি, শাঁখারি আর মৃৎশিল্পীদের মতো ছোট ছোট মহল্লায় বিভক্ত ছিল, যা আজকের পুরান ঢাকার শাঁখারি বাজার
বা তাঁতিবাজারের আদিরূপ। 4th-10 শতাব্দীতে বাংলায় সুলতানি আমলের সূচনা হয়। এই সময়ে ঢাকা একটি গুরুত্বপূর্ণ কেল্লা বা সামরিক ঘাঁটিতে রূপান্তরিত হয়। ঐতিহাসিক বখতিয়ার খিলজির বাংলা জয়ের পর সুলতান বরহানউদ্দিন এবং পরবর্তী ইলিয়াস শাহী বংশের আমলে ঢাকার গুরুত্ব বাড়তে থাকে। ঐতিহাসিকদের মতে সুলতানি আমলে ঢাকা ছিল সোনারগাঁয়ে রাজধানীর অন্যতম প্রতিরক্ষার দুর্গ। এখানে একটি টাকশাল ছিল বলে ধারণা করা হয়, যদিও এর শতভাগ প্রত্নতাত্ত্বিক প্রমাণ এখনো মেলেনি। তবে একটি নিশ্চিত যে মুঘলরা আসার আগেই ঢাকা একটি মজবুত ভিত্তি পেয়ে গিয়েছিল। 1610 সালে ঢাকার ইতিহাসের সবচেয়ে টার্নিং পয়েন্ট। সম্রাট জাহাঙ্গীরের আদেশে সুবেদার ইসলাম খান চিশতি বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন। এর প্রধান কারণ ছিল জলদস্যু দমন। ভূ রাজনৈতিক সুবিধা। সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নতুন নাম রাখা হয় জাহাঙ্গীরনগর। দেখতে দেখতে ঢাকা হয়ে ওঠে এক জাদুকরী শহর। শায়েস্তা খানের আমলে ঢাকার সীমানা দূর দূরান্ত ছড়িয়ে পড়ে। সে সময় ঢাকা 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। ভাবা যায়? বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা লালবাগ কেল্লা, চকবাজার, বড় কাটরা এবং ছোট কাটরার মতো চোখ ধাঁধানো সব স্থাপত্য। ঢাকা তখন হয়ে ওঠে প্রাচ্যের ভেনিস। দূর দূরান্ত থেকে বণিকরা ছুটে আসত এই শহরের টানে। যদি বলা হয় এক সময় পুরো পৃথিবীর ফ্যাশন জগৎকে নিয়ন্ত্রণ করত ঢাকা, তাহলে অনেকেই তা আশ্চর্য হয়ে উঠবেন। বাস্তবে হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্য। ঢাকার মসলিন ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে মূল্যবান এবং বিলাসবহুল বস্ত্র। এত সূক্ষ্ম সুতো দিয়ে এই কাপড় বোনা হতো যে একটি আস্ত মসলিন শাড়ি একটি ছোট আংটির ভেতর দিয়ে পার করে দেওয়া যেত। রোমান সাম্রাজ্যের রানী থেকে শুরু করে ফরাসি সম্রাজ্ঞী জোসেফাইন সবার প্রথম পছন্দ ছিল ঢাকার মসলিন। এই মসলিনের টানেই পর্তুগিজ, ডাচ, ফরাসি এবং সর্বশেষ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঢাকায় তাদের বাণিজ্য কুটির স্থাপন করেন। ঢাকা তখন আক্ষরিক অর্থেই বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র। 1757 সালের পলাশী যুদ্ধ এবং 1765 সালে দেওয়ানি লাভের পর ঢাকার নিয়ন্ত্রণ চলে যায় ব্রিটিশদের হাতে। আর এখান থেকেই ঢাকার এক অন্ধকার যুগের সূচনা হয়। ব্রিটিশরা তাদের নিজেদের স্বার্থে কলকাতাকে রাজধানী বানায়, ফলে ঢাকা তার রাজনৈতিক গুরুত্ব হারায়। মুসলিম তাঁতিদের উপর নেমে আসে অমানসিক নির্যাতন, আঙ্গুল কেটে দেওয়ার মতো নির্মল ইতিহাসও রয়েছে। ঢাকা হয়ে পড়ে এক পরিত্যক্ত শহর। কিন্তু ঢাকা দমে যাওয়ার শহর নয়। 1905 সালে বঙ্গভঙ্গের মাধ্যমে ঢাকা আবার পূর্ণবঙ্গ ও আসামের রাজধানী হয়। লর্ড কার্জন ঢাকার উন্নয়নের হাত দেন। গড়ে ওঠে কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নতুন ঢাকা বা রমনা অঞ্চল। নবাব সলিমুল্লাহর হাত ধরে ঢাকা আবারও তার সাংস্কৃতিক
ও রাজনৈতিক চেতনা ফিরে পেতে শুরু করে। 1947 সাল ব্রিটিশরা চলে গেল, কিন্তু রেখে গেল দেশভাগের ক্ষত। জন্ম হলো ভারত ও পাকিস্তান নামের দুটি রাষ্ট্রের। 1000 মাইল দূরের পশ্চিম পাকিস্তানের একটি অংশ হিসেবে পূর্ব পাকিস্তানের রাজধানী করা হয় ঢাকাকে। কিন্তু শুরু থেকে ঢাকার মানুষের উপর নেমে আসে বৈষম্যের পাহাড়। শাসন ও শোষণের কেন্দ্র বিন্দু করা হয় করাচিকে, আর ঢাকাকে রাখা হলো কেবলই একটি প্রাদেশিক শহর হিসেবে। কিন্তু ঢাকার মানুষ এই অন্যায় মেনে নেয়নি। ঢাকার রাজপথ হয়ে উঠল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রধান মঞ্চ। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিয়ে রাজপথে নেমে আসে, তখন তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠী বুঝতে পারেনি তারা আসলে কিসের সূচনা করছে। মেডিকেল কলেজের সামনে রাজপথে ঝরল রক্ত। শহীদ হলেন রফিক, শফিক, বরকত, জব্বার সহ নাম না জানা আরো অনেকে। বিশ্বের ইতিহাসে ঢাকা একমাত্র শহর যার রাজপথ নিজের মাতৃভাষার জন্য রক্তে রঞ্জিত হয়েছিল। এই আন্দোলন শুধু ভাষার ছিল না, এটি ছিল বাঙালির অধিকার আন্দোলনের প্রথম বীজ, যা বপন করা হয়েছিল এই ঢাকার মাটিতে। ভাষায় লড়াইয়ের রূপ নিল অধিকারের লড়াইয়ে। 1969 সাল ঢাকা আবারও উত্তাল। সার্জেন্ট জহুরুল হক এবং ছাত্রনেতা আসাদের রক্তে ঢাকার রাজপথ আবারও লাল হয়ে উঠল। জেলে বন্দী থাকা শেখ মুজিবুর রহমান মুক্ত করতে ঢাকা সাধারণ মানুষের ঘরে খেয়ে রাজপথে নেমে আসে। জন্ম নয় 69 এর গণঅভ্যুত্থান। আইয়ুব খানের পতন ঘটে। এই ঢাকা শহর শেখ মুজিবুর রহমানের উপাধি দেয় বঙ্গবন্ধু। 1971 সালে 7 মার্চ ঢাকার রেসকোর্স ময়দানের লাখো মানুষের বজ্রকণ্ঠে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কিন্তু এর প্রতিশোধ নিতে পাকিস্তানি সেনাবাহিনী 25শে মার্চের কাল রাতে ঢাকার ঘুমন্ত মানুষের উপর ইতিহাসের বর্বরতম গণহত্যা চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস থেকে শুরু করে রাজারবাগ পুলিশ লাইন, সবখানে শুধু লাশের স্তূপ ছিল। কিন্তু ঢাকার হার মানেনি। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে 16 ডিসেম্বর 1971 সালের এই ঢাকার বুকে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। জন্ম নেয় একটি নতুন দেশ, বাংলাদেশ, আর ঢাকা লাভ করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের গৌরবান্বিত রাজধানীর মর্যাদা। স্বাধীনতার উপর ঢাকার কাঁধে ছিল এক ধ্বংসস্তূপের বোঝা, কিন্তু একটি স্বাধীন দেশের কেন্দ্রবিন্দু হিসেবে ঢাকা বৃদ্ধি ঘটল অভাবনীয় গতিতে। মতিঝিল হয়ে উঠল ব্যবসার প্রধান কেন্দ্র। সংসদ ভবন এলাকা হয়ে উঠল আধুনিক স্থাপত্যের প্রতীক। গ্রাম থেকে লাখ লাখ মানুষ কাছের খোঁজে ছুটে আসতে লাগলো ঢাকায়। ঢাকা প্রসারিত হতে থাকলো উত্তরে। মিরপুর, বনানী, গুলশান, উত্তরা ছাড়িয়ে তার সীমানা আজ পূর্বাঞ্চল পর্যন্ত। মাত্র কয়েক দশকে ঢাকা একটি সাধারণ শহর থেকে মেগা সিটিতে রূপান্তরিত হলো। আজকে ঢাকা এক অদ্ভুত বিপরীত শহর। এখানে যেমন আছে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে থাকার যন্ত্রণা, তেমনি আছে রাতের নিয়ম আলোয় কাচ্চি বিরিয়ানির সুবাস।